তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 কিন্তু শুরু হয়ে গেছে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ আমাদের বেশ কিছু পরিবর্তন হয়েছে আরবিআই এর দিক থেকে। কারণ প্রত্যেক বছর আরবিআই কিন্তু নতুন নতুন কিছু নিয়ম সংযোজন করে। কিছু নিয়ম থাকে যেগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে, সেগুলোকে বাদ দিয়ে দেয় যাতে মানুষের জীবন আরও সহজ হতে পারে, আমাদের ব্যাংকিং যে পরিষেবা সেটা যাতে আরও সুন্দর হয়, এবং একইভাবে প্রত্যেকটা মানুষ, এবং সেটা মোস্টলি সাধারণ মানুষ, তাদের যাতে জীবনযাত্রার মান হচ্ছে উন্নত হয়, তাদের যাতে লাইফের যে হেসেল মানে যে সংঘর্ষ এইসব ফাইন্যান্সিয়ালের ব্যাপারে সেইটা যাতে আরও সহজ হয় সেই ব্যাপারে খেয়াল রাখে। এবং তার সাথে তো অবশ্যই যেটা সেটা হচ্ছে সিকিউরিটিরও কিন্তু খেয়াল রাখে। তো সেই কারণে এই বছর বেসিক্যালি 2026 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ইয়ারে আরবিআই কী কী চেঞ্জ নিয়ে আসলে এখনো পর্যন্ত সেগুলোর ব্যাপারে কয়েকটা বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। প্রত্যেকের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই চাই দুটো টাকা হচ্ছে সেভ করতে, এবং সেই টাকাটা আমরা হচ্ছে কোথাও সঞ্চয় করি, কখনো হচ্ছে সেটার দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন গাড়ি বাড়ি বা হচ্ছে স্মার্টফোন A to Z এগুলো হচ্ছে কিনে থাকি। তো সেই কারণে হচ্ছে এই নিয়মগুলো আমরা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমাদের যে জার্নি সেটা কিন্তু অনেকটাই সহজ হতে পারে। একদম প্রথমেই যে বিষয়টা বলতে হয় সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই যে ব্যাপারটা, যেটাকে শর্টে 2FA বলা হয়, এটা কিন্তু আগে হচ্ছে আমরা মোবাইলের ক্ষেত্রে সাধারণত দেখেছি। বিভিন্ন ধরনের যে ইউটিউব অ্যাকাউন্ট বা মানে ফেসবুক অ্যাকাউন্ট, এই ধরনের যে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম, এগুলোতে কিন্তু আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে আমরা কম বেশি ভেরিফাই করতাম, বা মোবাইলের ক্ষেত্রেও কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু নিয়ে আগে হচ্ছে ভেরিফিকেশন করা হতো। কিন্তু এখন আস্তে আস্তে এটাকে ফাইন্যান্সিয়ালি হচ্ছে ইনক্লুড করা হয়েছে, যে আমি হচ্ছে কোনো একটা ব্যাংকের, লাইক হচ্ছে আমি গুগল পে অ্যাকাউন্ট আছে আমার কোনো একটা মোবাইলে, এবার আমি ওই সিমটা যে ফোনে ব্যবহার করি, আমার কিন্তু শুধু সেই ফোন থেকেই আমি টাকা কাউকে পাঠাতে চাইলে বা কারোর থেকে রিকোয়েস্ট চাইলে তবেই কিন্তু সেটা হবে। আমি ধরে নাও ওই সিমটাকে চট করে বের করে নিয়ে আরেকটা অন্য ফোনে ঢুকিয়ে সেই গুগল পে থেকে হচ্ছে টাকা যদি পাঠাতে চাই, বা হচ্ছে কেউ আমাকে পাঠাতে চাইলো, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ওই টাকাটা আসবে না। বোঝা গেল? এই কারণে হচ্ছে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আনা হয়েছে। তো সেখানে অবশ্যই বায়োমেট্রিক থেকে শুরু করে সবকিছু ওখানে প্রপারলি ভেরিফাইড হবে, তারপরে কিন্তু ওখান থেকে টাকা পাঠানো যাবে বা হচ্ছে ওখানে টাকা কারোর থেকে রিসিভ করা যাবে। ওকে, সেকেন্ড যে বিষয়টা সেটা হলো কিন্তু 1 আওয়ার কুলিং পিরিয়ড। এই কুলিং পিরিয়ড ব্যাপারটা কি? আগে কি হতো, আমি হচ্ছে চট করে এক্ষুনি চাইলে আমি কাউকে টাকা পাঠাতাম, তাহলে আমি জাস্ট হচ্ছে ফোনের মধ্যে অ্যামাউন্টটা লিখতাম, আমার পিনটা দিতাম, দিয়ে সেন্ড করলেই কিন্তু সাথে সাথে যাকে পাঠাচ্ছি তার কাছে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পৌঁছে যেত। কিন্তু এইখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কুলিং পিরিয়ড। মানে কি, ওই টাকাটা সাথে সাথে তার কাছে SMS হয়তো যাবে, কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে ওই সময় সাথে সাথে রেজিস্টার হবে না। বোঝা গেল? তার মানে কি, ওই যে টাকাটা সেটা 1 ঘন্টার জন্য মাঝখানে আটকে থাকে, মানে ঝুলে আছে, এদিকেও আসছে না ওদিকেও যাবে না, কিন্তু ওদিকে SMS চলে যাবে যে টাকা পাঠিয়েছে, কিন্তু ওই টাকাটা অ্যাকাউন্টে 1 ঘন্টা পর্যন্ত সেটা কিন্তু ওই অ্যাকাউন্টে আপডেট হবে না। এটাকেই বলা হচ্ছে কুলিং পিরিয়ড। এবার এটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফ্রডের হচ্ছে অনেকেই শিকার হয়েছে, আমি নিজেও তার একজন ভুক্তভোগী। যখন হচ্ছে কোনো ফ্রডস্টার তারা হচ্ছে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেয়, যেহেতু আগে কি হতো ইউপিআই থ্রুতে চট করে চলে আসতো টাকা, তাহলে এর ফলে কি হতো, টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টে গেলে সে সাথে সাথে কি করতো, ওই টাকাটাকে ডাইভার্ট করে দিত, যার ফলে কেউ মানে যার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে বা কেটে চলে গেছে, সে যদি অভিযোগ করতেও যেত, সেটা অনেক ক্ষেত্রে ফেরত আনা কিন্তু সম্ভব হতো না ব্যাংকের ক্ষেত্রে। তো এখন কি করছে, আরবিআই এই রুলটা আনার ফলে ওই টাকাটা যেহেতু তার অ্যাকাউন্টে যাচ্ছে না, তার মানে সেই টাকাটা কিন্তু সে আর কোনো রকমভাবে তছরূপ করতে পারছে না। 1 ঘন্টা টাইম থাকছে, যার থেকে টাকা কাটা হচ্ছে তার কোনো অভিযোগ থাকলে সে কিন্তু জানাতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ওই টাকাটা আবার ব্যাকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবে। এবার চলে আসি 3 নম্বর ফ্যাক্টর বা 3 নম্বর রুল, লোন রিকভারি। অনেক সময় কি হয়, ব্যাংক হচ্ছে তাদের লোন রিকভারি যে এজেন্ট থাকে তাকে হচ্ছে লোন রিকভার করতে পাঠিয়ে দেয়। তাকে বিভিন্ন রকম ভাবে হচ্ছে হ্যারাস করা হয়, সেটা হচ্ছে তার বিভিন্ন হচ্ছে রিলেটিভদের সামনে হোক বা তার মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে হোক, বা এরকম বিভিন্নভাবে কিন্তু হচ্ছে তার উপর প্রেশার ক্রিয়েট করা হয় এবং তাকে হচ্ছে কিন্তু হুমকি দেওয়া হয়। তো এখন হচ্ছে আরবিআই বলছে যে এই ব্যাপারটা কিন্তু একদমই করা যাবে না, কারণ লোন রিকভারি যে কেউ করতে পারবে না এবং যে কাউকে পাঠালে হবে না। সেক্ষেত্রে আরবিআই নিজস্ব ট্রেনিং পিরিয়ড থাকবে, সেই ট্রেনিং থেকে যারা সার্টিফিকেট পাবে তাদেরকেই একমাত্র ব্যাংকরা হচ্ছে মানে অ্যাপ্রুভ করতে পারবে লোন রিকভারির জন্য, এবং তার কাছে প্রপার সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু সে যেতে পারবে। ইনকেস যদি হচ্ছে এরকম কোনো ব্যক্তি যার কাছে কোনো সার্টিফিকেট নেই, সে হচ্ছে গেল লোন রিকভারি করতে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি মানে যে লোন নিয়েছে সে কিন্তু ওই যে লোন রিকভার করতে গেছে ব্যাংকের হয়ে, তার বিরুদ্ধে কিন্তু চাইলে কিন্তু কেস করে দিতে পারে। বোঝা গেল? তো এটা হচ্ছে আরবিআই একটা নতুন রুল, যে হচ্ছে আগে থেকে হচ্ছে তাকে তো নোটিশ দিতেই হবে, রিটেন নোটিশ, যে আমি কবে যাচ্ছি বা কিছু, প্লাস তার সাথে সাথে যে ব্যক্তি আসছে রিকভার করতে
তাকে প্রপারলি আরবিআই এর সার্টিফিকেট কিন্তু তার থাকতে হবে যে সে লোন রিকভারির যে প্রসেস সেটা হচ্ছে জানে এবং সেই নিয়ম অনুসারেই কিন্তু সে লোনটাকে রিকভার করবে। এরপর চলে আসি আমি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, এটা হচ্ছে ভেরি ভাইটাল একটা জিনিস এবং আমরা বলেছিলাম ফাইন্যান্সিয়াল দিক থেকে হচ্ছে আমাদের বেশ কিছু হেল্প হয় যদি এই নিয়মগুলো আমরা কম বেশি জানি। সেটা কি, আগে আমরা হচ্ছে ব্যাংক থেকে কোনো লোন নিতে গেলে আমাদের যে কোল্যাটারাল জমা রাখতে হতো, সেটা অনেক ক্ষেত্রে আমাদের জমির কাগজ হতো, অনেক ক্ষেত্রে ফ্ল্যাটের কাগজ হতো, অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের গোল্ড বা হচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে কোনো বন্ড বা এই ধরনের কিছু হচ্ছে কোল্যাটারাল হিসেবে জমা রাখতে হতো। কিন্তু এখানে কখনো সিলভার মানে চাঁদি যেটা অনেকে বলে বা হচ্ছে আমরা বলতে পারি রূপো যেটা, এটা কিন্তু আগে কখনো জমা নেওয়া হতো না বা এটা হচ্ছে ভ্যালু দেওয়া হতো না। কিন্তু এখন থেকে কিন্তু রূপোকে ভ্যালু দেওয়া হবে এবং কেউ যদি লোন নিতে চায় সে কিন্তু রূপোর এগেনস্টে, তার কাছে ধরুন রূপোর কিছু আছে, কোনো হচ্ছে গয়না বা কিছু হচ্ছে আছে, সে কিন্তু ওই রূপোর এগেনস্টে হচ্ছে লোন নিতে পারবে। এরপর চলে আসে আমাদের 5th মানে 5 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্টটা কি, এটা হচ্ছে মাল্টিপল নমিনি। এবার এই নমিনি ব্যাপারটা আমরা একটু একটা ছোট্ট এক্সাম্পলের থ্রুতে যদি বলি, লাইক হচ্ছে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। এবার ধরুন আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে কোনো একটা কাজ করতে আমি যেতে পারছি না, তখন আমার বিহাফে আমি কাউকে পাঠালাম। এবার সে হচ্ছে যদি আমার নমিনি লিস্টে থাকে, ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ এই হচ্ছে আমার নমিনি, সেটা আমাদের বাড়িতে হচ্ছে অনেক সময় আমাদের স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে বা হচ্ছে আমাদের বাবা বা মা এরকম কেউ হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে বলি মানে আমাদের যে নমিনি লিস্টে তাদের নাম থাকে, তাহলে সে যদি ওই কাজটা করতে যায় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। আবার একইভাবে ধরুন যে ব্যক্তির নমিনি বা যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, তার নমিনিরা কি করতে পারে, ধরুন কোনো কারণে ওই ব্যক্তির কোনো অ্যাক্সিডেন্ট হলো, সে মারা গেল কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু ওই মানে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা যা কিছু থাকবে সেই টাকা পয়সার পুরোটাই কিন্তু ওই ব্যক্তির নমিনি যারা আছে তারা হচ্ছে পাবে, মানে তাদের হচ্ছে অধিকার আছে ওই টাকার উপর। তার ফলে ওই নমিনি লিস্টে যারা আছে তাদের মধ্যে যে কোনো কেউ যদি ব্যাংকে গিয়ে বলে বা তাদের প্রত্যেকেই যদি হচ্ছে ব্যাংকে গিয়ে বলে যে আমাদের হচ্ছে এই টাকাটা দিয়ে দিন কারণ আমরা হচ্ছে এনার নমিনি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বাধ্য তার নমিনিদের ওই টাকাগুলো দিয়ে দেওয়া। বোঝা গেল? এইটাই হচ্ছে নমিনি। এবার কি, এই নমিনি আগে একজন রাখা যেত, তবে এখন বর্তমানে নমিনি কিন্তু সংখ্যা 4 জন করে দিয়েছে, যার ফলে 4 জন নমিনি হওয়ার কারণে ইনকেস কোনো কারণে হচ্ছে বাকি 1 জন বা 2 জন কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি হচ্ছে কোনো কিছু হয়ে যায় বা হচ্ছে কোনো কারণে ওখানে 2 জন বা 3 জন উপস্থিত নেই, সেক্ষেত্রে কিন্তু 4 জন করার মানে এটা যে একজন ফ্যামিলিতে ম্যাক্সিমাম 4 জন আমরা এরকম বিশ্বাসযোগ্য আমাদের আশেপাশে রাখতে পারি, তারা নমিনি হিসেবে কিন্তু ওই অ্যাকাউন্ট হোল্ডারের বেসিসে বা তার পক্ষ থেকে ওই অ্যাকাউন্টের টাকা পয়সা বা আদার্স যাবতীয় যে কোনো কিছু কিন্তু তারা চাইলে সংশোধন করতে পারবে বা তারা চাইলে ওর অধিকার কিন্তু নিজের আন্ডারে আনতে পারবে। তো এই ছিল কিছু রুলস যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেকেরই আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফাইন্যান্সিয়াল জার্নিকে হচ্ছে আরো স্মুথ করার জন্য।